দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাংলাদেশে একটি যুদ্ধ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সাহেব নিহত হয়েছেন। তিনি ইজেক্ট করেছিলেন জেট প্লেন থেকে, কিন্তু শেষ পর্যন্ত তিনি হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করে বলে বলা হয়েছে, বাট সেটি নিয়েও সন্দেহ আছে। এই পুরো ঘটনাটাকে এক ধরনের পরিকল্পিত একটা ঘটনা বলেও বলা হচ্ছে। আমি সেটাতে এই মুহূর্তে বা আজকের এই ভিডিওতে যাব না। আমি গতকালকের ভিডিওতে বলেছি এই ঘটনাতে কতজন শিশু মারা গেছে সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে, সেনাবাহিনী লাশের সংখ্যা কমাচ্ছে, যেন লাশের সংখ্যা কমালে এই পুরো হতাহতের পুরো ঘটনাটা এইটার গুরুত্ব কমে যাবে বা গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। কেন আমার মাথাতে এখন পর্যন্ত খেলছে না, কিন্তু আমি এটা নিয়েও আজকের ভিডিওটা করতে আসিনি। আমি ভিডিওটা যে কারণে করতে এসেছি সেটা ভীষণ বিস্ময়ের সবার জন্য। গতকালকে রাতে এই ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকটি মানুষ বিস্ময়ান্বিত হয়েছে। সেটি হচ্ছে এই অবৈধ দখলদার ইউনূস গতকালকে তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্টে বলেছে যারা এই বিমান দুর্ঘটনাতে নিহত হয়েছে, যেসব বাচ্চারা, যেসব মানুষেরা, ইউনূস তাদের জন্য চাঁদা উঠাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করছে, যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে। প্রথম দেখাতে আপনার তাই মনে হবে। আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, গত জুলাই নিয়ে অনেক কথা বলা হয়, আওয়ামী লীগ নিয়ে কথা বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হয়। আপনারা যদি একটু স্মরণ করেন তাহলে আপনারা জানবেন যে গত জুলাই মাসে যখন নানান ধরনের ঘটনা ঘটছিল, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে দ্রুত, যাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাদেরকে নানান ধরনের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যক্তি ধরে ধরে টাকা দিয়েছেন। আমরা মনে করতে পারি যে আবু সাইদ, তার ফ্যামিলিকে 10 বা 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে, প্লাস আরও তাকে অনেকগুলো টাকা, বিভিন্ন রকমের বন্ড, নানান ধরনের তার ফ্যামিলির জন্য আজীবন চিকিৎসা, চাকুরি, এগুলো নানান ধরনের ব্যবস্থা করা হয়েছিল। এবং যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের প্রত্যেককে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, যে কোনো ধরনের দুর্ঘটনা, যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা যতবারই ঘটেছে, আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি, অন্ততপক্ষে আমার মেমোরি বলছে না, যে সরকার কোনো একটা পোস্ট দিয়ে পাবলিকের কাছে টাকা চাইছে। অথচ আমরা দেখতে পেলাম এই ভিক্ষুকের থলি নিয়ে এই ভিক্ষুকটা রাস্তায় নেমে গেছে। কেন এইভাবে বলছি জানেন? আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই। এই যে মহাজন এখন ক্ষমতায় আছে, সুদের কারবারি ইউনূস, এই লোকটার কত টাকা, কত অর্থ একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে বলে আমার মনে হয়, আমার অন্ততপক্ষে জানা নেই। আপনাদেরকে আমি কিছু পরিসংখ্যান দিব, ওটা দেখে আপনাদেরকে বলছি সে কথাগুলো। এই লোকটার বিরুদ্ধে প্রায় শতাধিকের উপরে মামলা চলছে। সব হচ্ছে তার আয়কর ফাঁকি। টাকা দিবে না, পয়সা দিবে না, সরকারকে কোনো টাকা দেবে না, এমন মামলা চলছে। আপনাকে আমি সেই সব মামলার যেই কর ফাঁকি দিয়েছে তার অ্যামাউন্টটা শোনাবো, তারপরে আমি বলবো যে এই ভিক্ষার থলি দিয়ে যে সে নেমেছে সেটার ঘটনার সাথে এই আয়করের ঘটনা। যেমন আপনারা জানেন যে গত বছরের 5ই অগাস্টেই একটা রায় হওয়ার কথা ছিল, যেখানে 666 কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল, যেটা সে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণে এনেছে। গ্রামীণ কল্যাণ সেই টাকাটা মেরে দিয়েছিল, যেটা চেয়ারম্যান ইউনূস। এই 5ই অগাস্টের ফলে তার এই 666 কোটি টাকা মওকুফ হয়ে যায়। তারপরে আরেকটা মামলা তার চলমান ছিল, যেটা রেফারেন্স মামলা, 38টা রেফারেন্স মামলা ছিল, যেইখানে 1111 কোটি 7,49,112 টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে, সেটার মামলা চলছিল। পরবর্তী সময় তার রিট মামলা যেগুলো ছিল, সেটির একটিরই তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল 671 কোটি 11,76,322 টাকা। গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনারের কর অঞ্চল 9-এর সেখানে যে মামলা হয়েছিল, সেইখানে আয়কর ফাঁকি ছিল 209 কোটি 98,57,738। গ্রামীণ শক্তি
এইখানে সে কর ফাঁকি দিয়েছে 57,25,190। গ্রামীণ টেলিকম, যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড, সেইখানে তার আয়কর দেওয়ার কথা ছিল 12,46,72,608 টাকা। গ্রামীণ কল্যাণ, যেখানে বিবাদী কর কমিশনার, সেইটা আরেকটা মামলা, এখানে ছিল 67,95,326 টাকা। গ্রামীণ টেলিকম, এইটা তো গ্রামীণ টেলিকম, বিবাদী কর কমিশনার, এখানে কর অঞ্চল 14, মামলা 1, এইখানে তার টাকার পরিমাণ ছিল 30,367 টাকা। গ্রামীণ ট্রাস্টের আরেকটা মামলা ছিল কর ফাঁকি দেওয়ার, যেখানে তার টাকা বাকি ছিল, কর ফাঁকি ছিল 1,07,22,000। গ্রামীণ উদ্যোগ, এই গ্রামীণ উদ্যোগের হয়ে সে কর ফাঁকি দিয়েছে 63,26,270। গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, যেখানে সে কর ফাঁকি দিয়েছিল বিবাদী কর অঞ্চল, যেখানে তার আয়কর ফাঁকি ছিল 1,82,18,763 টাকা। গ্রামীণ সামগ্রী বিবাদী, এটা তো বিবাদী কর কমিশনার, গ্রামীণ সামগ্রীর ক্ষেত্রে সেখানে ছিল 7,42,274 আয়কর ফাঁকি। গ্রামীণ ডানন ফুড লিমিটেড, এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল 14,230 টাকা। গ্রামীণ বাই টেক লিমিটেড, বিবাদী কর কমিশনার, এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল 8,18,467। গ্রামীণ শক্তি, এটারও বিবাদী কর কমিশনার, এখানে তার কর ফাঁকি দিয়েছিল 47,85,72,000। গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড, এইখানে আয়কর সে চুরি করেছে 19,73,985। গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড, বিবাদী, এটারও বিবাদী কর কমিশনার, এখানে মামলা সংখ্যা 1, এখানে হচ্ছে 1,69,09,523 টাকা। এছাড়া তার আরো রাজস্ব যেটা আছে, সেখান থেকে আমি আরো দুটো পাঠ করব। একটির মামলার নাম্বার হচ্ছে 109/2025, যেখানে ছিল 9,25,28,588 টাকা। মামলার নাম্বার আরেকটা ওই একই রেফারেন্স 109/2015, যেটা হচ্ছে 1,21,67,010 টাকা। 109/2015 আরেকটি রেফারেন্সের ওই একই সাথে এগুলোকে অ্যালাইন করা হয়েছে, যেখানে 1,27,67,010 টাকা। এখানে তিনটি মামলা, টোটাল মিলে 12,46,72,608 টাকা। এই ছাড়া আরো প্রায় 40টি কর ফাঁকির মামলা আছে, যেটা আমি পর্ব বাই পর্ব পাঠ করে শোনাবো। এই যে সাধারণ দর্শক ধৈর্য নিয়ে শুনলেন, কি বুঝলেন? যতগুলো কোম্পানির সে চেয়ারম্যান, যতগুলো কোম্পানি সে করেছে, এই ইউনিট, যতগুলো কোম্পানির নাম বললাম, এই যে গ্রামীণ ফুড, গ্রামীণ হেলথ, গ্রামীণ চেক, যা কিছু শুনেছেন, সবগুলোর চেয়ারম্যান একটা মাত্র ব্যক্তি। বলেন তো, একটা মাত্র ব্যক্তি এতগুলো কোম্পানির চেয়ারম্যান হয়? এতগুলো কোম্পানি, প্রায় 50-51টা কোম্পানির চেয়ারম্যান, আর প্রত্যেকটা কোম্পানি কর ফাঁকি দিচ্ছে। মাত্র তো শুনলেন, আমি রেফারেন্স ধরে, টাকার অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বলেছি। এই যে অর্থ, এই যে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে, এই যে সাধারণ মানুষের কাছে ভিক্ষুকের মতো টাকা উঠাচ্ছে, যেই টাকা সে দেশের কর ফাঁকি দিয়েছে, আয়কর কারো থেকে দিতে হবে না, এটা দেশের ন্যায্য হিস্সা, অর্থাৎ বাংলাদেশ সরকার এই টাকাটা ইউনূসের কাছে পায়। আমি আপনাদেরকে মোটামুটি যে 10-12টা শুনিয়েছি, তাতেই নিশ্চয়ই আপনাদের চোখ ছানা বড়া। বাকি পর্বগুলোতে যখন বাকিগুলো আপনাদেরকে শোনাবো, আপনারা তখন কি বলবেন আমি জানি না। সোজা কথা হচ্ছে, এই যে আজকে নিহতদের জন্য, আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনূস রাস্তায় নেমেছে, ও যদি শুধুমাত্র তার আয়করের টাকাটা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না, একটা গরিব লোকও থাকবে না, আমি আপনাকে তা বলছি। এই হচ্ছে ইউনূস, আয়কর ফাঁকি দেবে, কোটি 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 টাকা চুরি করেছে। আপনারা এটা শুনলেও অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে, চাঁদা উঠাচ্ছে, কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত, এই যে এনসিপি, যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন কমিশনে হয়নি, তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় 8 থেকে 12 কোটি টাকা বরাদ্দ ছিল। কাদের জন্য? যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদেরকে কেন সরকার টাকা দেবে? সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাগার থেকে টাকা দেবে? সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেইহেম, সহিংসতা করতে পারে, তারা যাতে রাজনীতি করতে পারে, তারা যাতে ক্ষমতায় যেতে পারে, সরকার তাদের জন্য 8 থেকে 12 কোটি টাকা বরাদ্দ রেখেছে। আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে, আহত হয়েছে, সাধারণ মানুষরা মরে যাচ্ছে, তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে, যেন এই রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই। এই টাকা পয়সা গেল কোথায় তাহলে? এর মধ্যে গোপালগঞ্জে গণহত্যা করেছে, সাধারণ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, গোপালগঞ্জের মা, বোন, ছোট ছোট শিশু কেউ রেহাই পাচ্ছে না। আপনি একটু প্রশ্ন তোলেন,
যে এই যে তুমি ভিক্ষার থলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে, তো তুমি ভাই এত আয়কর যে চুরি করেছো সেই আয়কর কোথায়? সেই টাকাটা দাও। বন্যার টাকা কোথায়? ফেনীতে যে বন্যা হয়েছিল তখন যে কোটি কোটি টাকা তুলেছিলে সেই টাকাটি কোথায়? ফেনীর জন্য উঠানো টাকা কেন ফেনীতে ব্যয় হলো না? 2024-এর টিএসসিতে উঠানো 12 কোটি টাকার হিসাব করুন। আপনাদের রাজনৈতিক উত্থান হওয়ার আগে আপনারা চুরি দিয়ে শুরু করেছেন। এনসিপির ত্রাণ যেটা ছিল এটা হচ্ছে ওরা খাইছে কিনা জানি না, তবে ফেনীর মানুষ খেতে পারে। ওনারা আসছে জাস্ট ডিসি অফিসে বসেছিল, ত্রাণের জন্য গেলাম, 10 প্যাকেটের জায়গায় 5 প্যাকেট দিল বা 1 প্যাকেট দিল, দিয়ে বের করে দিল। তারা ত্রাণটা না দিয়া আমাদের, তারা যদি ওইটা যদি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দেয়, তাহলে এই টাকাটা কেন তারা তুলে হয়েছে ওই সময়? আমরা তখন ক্ষুধার্ত ছিলাম, আমরা তো অক্টোবরে আসি তো আর ক্ষুধার্ত আমাদের ছিলাম না। 12 কোটি টাকা তারা কালেকশন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে। কিন্তু তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমটা আমরা 100% দ্বিমত পোষণ করি। ওনারা ওনাদের কার্যক্রমটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে নাই। কোনো জবাবদিহিতা নেই, কিচ্ছু নেই, কারণ উড়ে এসে জুড়ে বসা এক দখলদার সরকার, যাদের কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই, যাদেরকে কারো কাছেই জবাবদিহি করতে হয় না। আজকে তারা বলছে সবাইকে ছাত্রলীগ বলে পেটাতে, যারা যারা আজকে প্রতিবাদ করছে যে আমাকে লাশের সংখ্যা জানাতে হবে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে এই সুদি ইউনূসের দুর্নীতি। পরের পর্ব নিয়ে শীঘ্রই আসছি সাধারণ জনগণকে সবকিছু দেখাতে, প্রকাশ করতে। অনেক ধন্যবাদ।